আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব গতকাল একটি প্রোগ্রামে বলেছেন, রোহিঙ্গা ইস্যু অনেক আগেই সমাধান হয়ে যেত যদি আমাদের আধুনিক কিছু যুদ্ধ বিমান থাকতো বা সামরিক ঘাঁটি থাকতো কক্সবাজারে। আসলেই তিনার কথা যদি আমরা পর্যালোচনা করি, ঘটনা সত্য। আমরা কখনোই বাংলাদেশ নিয়ে অথবা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা পর্যালোচনা করি না। আমরা সবসময় পরিকল্পনা পর্যালোচনা করি আগামীকাল কী ঘটবে বা আজ কী ঘটছে, গতকাল কী ঘটছে, এগুলো নিয়েই। আমাদের কোনো সুদূর প্রসার চিন্তাভাবনা, কোনো পরিকল্পনা নেই, গবেষণা নেই যে আগামী 1 বছর পরে বা আগামী 2 বছর পরে কি হতে পারে, সেটার জন্য আমার আগাম প্রস্তুতিটা কী। তিনি আরেকটা কথা বলেছেন, 55 বছর হয়ে গেছে কিন্তু আজও আমরা ইস্টার্ন রিফাইনারির বিকল্প কিছু বের করতে পারি নাই। দুঃখজনক হলেও সত্য, 55 বছর হয়ে গিয়েছে কিন্তু ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় কোনো ইউনিট অথবা তৃতীয় কোনো ইউনিট আমরা এখন পর্যন্ত নির্মাণ করতে ব্যর্থ হয়েছি। কারণ ওই যে আমাদের কোনো পরিকল্পনা নেই। আমরা সবসময় পরনির্ভরশীল। আজ সংকট হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে কিনে নিয়ে আসবো, মধ্যপ্রাচ্যের দেশ থেকে কিনে নিয়ে আসবো, আমাদের চিন্তাভাবনা এমনই। কিন্তু আমরা যদি আসলে আমাদের বাংলাদেশ নিয়ে, আমাদের সংকট নিয়ে জনগণের জন্য চিন্তাভাবনা করতাম, তাহলে আমরা অবশ্যই এখন যে কাজটা করতাম সেটা দিয়ে যেন আগামী 10 বছর পর, 20 বছর পরে আমার দেশের জনগণ উপকৃত হয় সে চিন্তাভাবনাটাই করতাম। অর্থাৎ আমাদের সরকারকে এখনই কোনো পদক্ষেপ নিতে হবে যে আগামী 10 বছর বা 20 বছর পরে যেন বাংলাদেশ কোনো সংকটের মধ্যে না পড়ে। আমার সেই পরিকল্পনা করতে হবে। আজ যে তেলের সংকট চলছে সেটা যে কাল সংকটটা আবার চলবে না তা কিন্তু না, কালও চলতে হবে, হয়তোবা কালও এই সংকটটা আসতে পারে। সেজন্য আমাদেরকে এখন থেকেই পরিকল্পনা করতে হবে যে আমি তেলের মজুদ কিভাবে বাড়াতে পারি, তেল কিভাবে আমি পরিশোধন করতে পারি, সেই চিন্তাগুলোকে আমাদের বের করতে হবে। আমেরিকা তাদের কাছে যেই পরিমাণ তেল আছে, আগামী 30-35 বছর যদি তারা তেল মধ্যপ্রাচ্য থেকে বা অ্যারাবিয়ান কান্ট্রিগুলো থেকে যদি তারা তেল সংগ্রহ না করে, তাও তাদের একটা যুদ্ধ বিমানও বা একটা জাহাজও বন্ধ থাকবে না। কারণ তারা আজ থেকে 50 বছর পর, 30 বছর পর কী হবে না হবে, কী করতে পারে, সেগুলো নিয়ে তারা অগ্রিম চিন্তা ভাবনা করে রাখে। সে মাফিকই তারা কাজ করে। আমাদেরকে পরিকল্পনা করতে হবে জামালগঞ্জের যেই কয়লা খনি আছে, বিশেষজ্ঞদের মতে সেখানে 550 কোটি মেট্রিক টন কয়লা আছে, যেটা যদি সঠিকভাবে উত্তোলন করা যায়, সেই উত্তোলনকৃত কয়লা দিয়ে আগামী 60 থেকে 70 বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই পরিমাণ কয়লা মজুদ আছে। আমরা যদি সেই কয়লাকে নিয়ে পরিকল্পনা করি, অত্যাধুনিক উত্তোলনের সরঞ্জামাদি আমরা স্থাপন করি, তাহলে আমি একটি সুনিশ্চিত বাংলাদেশ পেতে যাব। তবে এখন পাবো না, কিন্তু এইটার সুফলটা আমরা ধীরে ধীরে গ্রহণ করব। আমাদেরকে আর আদানির মুখ চেয়ে বসে থাকতে হবে না, কয়লা কিনে আনতে হবে না আদানি থেকে। কয়লা তো আমরা সমৃদ্ধ হব। আমাদের যে তেল খনিগুলো আছে বা গ্যাস খনিগুলো আছে, আমরা সেখানে উন্নত সরঞ্জামাদি স্থাপন করি, যেগুলো দিয়ে আমরা গ্যাস উত্তোলন সফলভাবে করতে পারবো। এরূপভাবে আমাদেরকে এখন থেকে পরিকল্পনা নিতে হবে। আমাদের প্রাকৃতিকভাবে আমরা যেসব গ্যাস, তেল, কয়লা দিয়ে সমৃদ্ধ, সেগুলো কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, সে প্ল্যান মাফিক আমাদেরকে আগাতে হবে। আমাদের বিশেষজ্ঞ বা পরিকল্পনাবিদ যিনারা আছেন, তিনারা এগুলো নিয়ে কাজ করতে হবে। দেশ ও জাতির কথা চিন্তা করে আমাদের সরকারকে এই বিষয়গুলোতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। যেহেতু আমাদের তেলের খনি নেই নিজস্ব, সেহেতু কীভাবে আমি তেল শোধনাগারটা
বৃদ্ধি করতে পারি, বেশি পরিমাণ আমি তেল শোধন করতে পারি। আবার তেল মজুদ আকার আমাকে বৃদ্ধি করতে হবে, যাতে করে আমি অধিক পরিমাণ তেল মজুদ করে রাখতে পারি, যেটা দিয়ে আমি 6 মাস 1 বছরের সংকট আমি মোকাবেলা করতে পারবো। তো সেই মাফিক আমাদেরকে পরিকল্পনা সাজাতে হবে এবং সেই মাফিক কাজ করতে হবে। এতে করে যেরকম আমার ভবিষ্যৎ বাংলাদেশ একটি সিকিউরড হবে, তেমনিভাবে আমার যে তরুণ প্রজন্ম বেকার আছে তাদের একটি কর্মসংস্থান হবে। যদি আমি এই পরিশোধনাগারগুলো বা বিভিন্ন খনি উত্তোলনের কাজগুলোতে আমাদের তরুণ সমাজকে কাজে লাগাতে পারি, আমার বেকার সমস্যাটাও দূরীভূত হবে। ভবিষ্যতে আমার বাংলাদেশও সমৃদ্ধ হবে, সংকটমুক্ত হবে ইনশাল্লাহ।